গুড ইভিনিং সবাইকে। সবাই ভালো আছো? আমিও বিন্দাস আছি। ঠিক আছে, আমি বিন্দাস আছি। চলো, আজকে আগের ক্লাসে দেখেছিলে যে গণিতের ধারণা। আজ আমি বলছি না, এখন বলবো না, কথা ছড়ে ছড়ি বুঝতে পেরে যাবে কোন ক্লাস হবে বা কিসের ক্লাস হবে। ঠিক আছে, তো প্রস্তুত আছো সবাই? ঠিক আছে, চলো শুরু করি তাহলে। তার আগে তোমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে যারা স্টুডেন্ট আছো, যারা বাচ্চা আছো বা স্টুডেন্ট ছোট আছো, তাদের কাছে কি বলি, তোমরা তো মুভি দেখো বা সিনেমা দেখো বা কোনো ছবি দেখো, সিরিয়াল দেখো বা কার্টুন দেখো। প্রত্যেকটা কার্টুনের বা কাউকে না কাউকে তোমাদের ভালো লাগে। এর মধ্যে না তোমাদের কাউকে না কাউকে ভালো লাগে। চাইলে তুমি ছোটা ভীমও দেখতে পারো, আমরাও দেখতাম। বেনটেন আছে, এখন হয় কি জানি না, তবে টম অ্যান্ড জেরি আছে, টম অ্যান্ড জেরি, এইসব আমরা দেখতাম কার্টুন নেটওয়ার্ক, সিএন কার্টুন নেটওয়ার্কে। তবু তাদের মধ্যে এখন আবার মোটু পাতলু আছে। ঠিক আছে, যাকে সেটা নিয়ে আসছি না। সেটা হচ্ছে ওদের মধ্যে কাউকে না কাউকে আমাদের ভালো লাগতো, কারণ তারা হিরো। কেউ আছে ভিলেন, এর মধ্যেও আছে কাউকে ভিলেন আছে বা খলনায়ক আছে। নায়ক খলনায়ক নিয়ে নায়ক নায়িকা খলনায়িকা এরকম সবই পাবে তুমি। এর মধ্যে যেটা টপিক হচ্ছে কেন ভালো লাগে ওদেরকে, কারণ তারা ভালো ভালো কাজ করে। যারা নায়ক আছে তারা হিরো, সব সময় তারা ভালো কাজ করে, তাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে বা চরিত্র আছে, ক্যারেক্টার আছে। নায়িকাদের মধ্যেও সে সুন্দর দেখতে, ভালো কাজ করে এরকম। তার মধ্যে আরও একজন থাকবে, খলনায়িকা থাকবে, একটু সামান্য একটু রাগী টাইপের থাকবে। অ্যাকচুয়ালি তারা রোল প্লে করছে, ওখানে তারা রোল প্লে করছে। সিনেমা মুভিতে ওরা কিন্তু বাস্তব জীবনে তারা কিন্তু সবাই ভালো, কিন্তু এই সিনেমা জগতে বা রিল জগতে তারা কিন্তু আমাদের কাছে ওরা প্লে, একটা নাটক করছে বা ওদের একটা প্লে দেওয়া হয়েছে বা ওদেরকে বলে দেওয়া হয়েছে যে তুমি এই চরিত্রটা করছো, তুমি এই চরিত্রটার অমুক রকমভাবে তুমি ওটাকে রিপ্রেজেন্ট করবে সবার সামনে বা প্রেজেন্ট করবে। ঠিক ওই রকমভাবে আমরাও জানবো যে গণিতের কিছু চরিত্র থাকে। আজ আমরা সেই গণিতের সেই চরিত্র সম্পর্কে, চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। চরিত্র এবং বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা হয়তো পার্থক্য থাকতেই পারে, ঠিক আছে, তবে আমরা সেই গণিতের বৈশিষ্ট্য কি কি আছে সেই সম্পর্কে আমরা জানবো। কারণ অঙ্ক করতে করতে বা গণিত করতে করতে যদি আমাদের এই চরিত্র সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা যদি কিছুটা হলেও ধারণা যদি থেকে থাকে, দেখবে অঙ্ক করতে আমাদের ভালো লাগবে বা গণিত করতে আমাদের সুবিধা হবে। আমরা কি করি, না জেনে অঙ্ক করতে চলে যাই। এবার এই জন্য আমাদের ভালো লাগে না যে অঙ্কটা কি জন্য করছি বা কেনই করছি বা ভবিষ্যতে গিয়ে কি কি কাজে লাগবে। যদি পূর্ব জ্ঞান বা আগে থেকে আমরা জানতে পারি, দেখবে অঙ্ক করতে তোমাদের আরো সুবিধা হবে, ভালো লাগবে। আমরা কোনো জিনিসকে কেনই ভালো লাগে, কারণ আমরা ওই সম্পর্কে কিছু গল্প, ধরো ইতিহাস বা কারো ভালো লাগে, কারো ভূগোল ভালো লাগে, কারো বাংলা ভালো লাগে। কেন ভালো লাগে বাংলা? কারণ হচ্ছে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমরা মাতৃভাষাতে সব কিছু বলতে পারি। ভূগোল কেন ভালো লাগে? আমরা চারপাশে সব কিছু দেখতে পাচ্ছি। ভূগোল এই জন্য আমাদের ভূগোলটাকে আমরা জানতে মানে আগ্রহ বাড়ে, বা পরিবেশ সম্পর্কে যেহেতু আমরা এমনিতেই আমরা ইনভলভ থাকি পরিবেশের মধ্যে, তাই সেই পরিবেশ চ্যাপ্টার সম্পর্কে বা পরিবেশ বিষয় সম্পর্কে আমরা পড়তে ভালো লাগে, আমাদের জানতে ভালো লাগে। এবার গণিত সম্পর্কে আমাদের কারো কারো ভালো লাগতেও পারে, কারো কারো নাও ভালো লাগতে পারে, কিন্তু গণিত আমাদেরকে জীবনে চলার পথে গণিত লাগবে। গণিত ছাড়া আমরা এগোতে পারবো না। যেমন গণিতকে ছাড়া চলে না, ঠিক ওই রকমভাবে আমরা উঠতে বসতে আমরা গণিতটাকে ব্যবহার করি। কিন্তু সেই গণিতই যখন আমরা শিখতে যাই, একটু একটু হলেও আমাদেরকে ইতস্তত বোধ কিন্তু লাগে আমাদের গণিত শিখতে। কারণ যদি আমরা জেনে করি,
বা গণিতটা কিভাবে করতে হয়, বা করে কি লাভ পাবো, কি লোকসান হবে আমাদের, বা কি কাজে দেবে, কোনটা কাজে দেবে না, এই সম্পর্কে যদি আমাদের কিছুটা হলেও যদি ধারণা থাকে, দেখবে গণিত করতে সত্যি মানে মজা লাগবে। তাছাড়াও আমি যখন গণিত করাবো আলাদা প্যাটার্নে করাবো। হয়তো তোমরা এই প্যাটার্ন নাও দেখতে পারো অথবা দেখতেও পারো, হয়তো তোমাদের কাছে এটা নতুনও লাগতে পারে যে কোন অ্যাঙ্গেলে বা কোন সিস্টেম বা কোন প্যাটার্নে বা কোন মেথডে করাচ্ছি। মজা লাগবে, আমি বলছি মজা লাগবে, তোমরা শিখতেও অনেক মজা করবে গণিতটাকে। আমি আমার বেস্টটা ট্রাই করবো এখানে, যেভাবে আমি আমার অফলাইন ক্লাসে ক্লাস 1-2কে করিয়ে দেখেছি আমি। ওরা যেহেতু বুঝতে পারবে, তোমরা আশা নিতে, তোমরা তো বড় আছো অনেক, যদি ক্লাস 1 বা 2তেও যদি কেউ ছাত্র এখানে ছাত্র বা ছাত্রী থেকেও থাকো, দেখবে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যে কোন ফর্ম্যাটটা করছি আমি, নতুন ফর্ম্যাট, হয়তো এটা তুমি নাও জানতে পারো, বিশেষ করে নাওই বা জানবে যে রকমভাবে করব আমি, গল্পের ছলে কথার ছলে আমি তোমাকে করাবো, দেখবে তুমি হয়তো নাও জানো, নতুনভাবে জানছো, তবে গণিতটাকে বলছি ভালোবেসে ফেলবে, কিছুটা হলেও ভালো লাগবে। এবার এই যে একটু একটু করে ভালো লাগতে লাগতে দেখবে গণিতের প্রতি তোমার ভীতিটা দূর হয়ে যাবে বা ভয়টা দূর হয়ে যাবে। ঠিক আছে, চলো, যে কথা আর বাড়াচ্ছি না, মূল টপিকে আমি চলে আসছি। এটা হচ্ছে আজ আমরা জানবো গণিতের বৈশিষ্ট্য সম্পর্কে। গণিতের কি কি বৈশিষ্ট্য আছে, সেই গণিতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। গণিতের বৈশিষ্ট্য, গণিতের বৈশিষ্ট্য আমরা জানবো। এবার এই বৈশিষ্ট্যের মধ্যে না কি কি থাকে সেইগুলো আজকে আমরা জানতে হবে। এটা দেখো, গণিতের বৈশিষ্ট্য লেখা আছে, এইটি যদি আমি ইংলিশে লিখতে যাই সেটা হবে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাথামেটিক্স। ছোট করে লিখছি এদিকে, ঠিক আছে, ম্যাথমেটিক্স সিএস, ওকে। দেখি এখানে জায়গা পেলাম না, ঠিক আছে, আগে দেখে নিই টোটালটা কভার তো হচ্ছে না এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ছোট করে এদিকে আমি লিখে দিই, নাহলে কভার হচ্ছে না এখানে, কভারটা পাচ্ছে না। গণিতের বৈশিষ্ট্য লেখাটা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি এই সাইডটা আমি লিখে দিচ্ছি, দেখুন ও সমস্যা হচ্ছে আমার এখানে, characteristics of mathematics, okay, characteristics of mathematics। এবার এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই কি কি লুকিয়ে আছে সেগুলো আমরা সম্পর্কে জানবো, ঠিক আছে। এই গণিতের যে বৈশিষ্ট্য, ধরো যখন এটা এইভাবে লিখি, ঠিক আছে, সুবিধাটা হবে। দেখো গণিতের বৈশিষ্ট্য, আজ আমরা জানবো গণিতের কি কি বৈশিষ্ট্য হতে পারে, ঠিক আছে, কত রকমের বৈশিষ্ট্য। ধরো আমার একটা বৈশিষ্ট্য আছে বা তোমারও একটা বৈশিষ্ট্য আছে, বাবার মায়ের একটা বৈশিষ্ট্য আছে, আমরা কি একই রকম দেখতে? ধরো আমরা তো বিভিন্ন জন বিভিন্ন রকম দেখতে, কিন্তু তার মধ্যেও কেউ একটু বদমেজাজি টাইপের হয়, কেউ শান্তশিষ্ট টাইপের হয়, কেউ ভালো কাজের দিকে বেশি এগোয়, কেউ খারাপ কাজের দিকে একটু বেশি এগোয়, এরকম তো কারোর মধ্যে বৈশিষ্ট্য থাকেই। কে বেশি খেলায় পারদর্শী, কে কি বলবো পড়াশোনায় কেউ ভালো, কেউ গান করতে ভালো করতে পারে। ঠিক একই রকম ভাবে একজন এই গণিতের, এবার তাদের মধ্যে তো একটা বৈশিষ্ট্য থাকে যে গানের দিকে যে যাচ্ছে তার মধ্যে গান কোয়ালিটির মানে গান করবে, তার মধ্যে গানের দিকটাই বেশি কি বলবো সে গানের দিক দিয়ে বেশি পারদর্শী হয়। অথবা যে পড়াশোনা করে সে পড়াশোনার দিকে একটু ভালো আছে, পড়াশোনা তো সবাইকেই করতে হবে,
আবার কেউ যদি খেলাধুলার দিকে কেউ পারদর্শী হয়, যে বেসিক স্কিলটা জানে। ঠিক একই রকমভাবে গণিতকে যখন আমরা আয়ত্ত করতে যাব, গণিতের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানলে আমার মনে হয় যে মোটামুটিভাবে গণিতটাকে হয়তো ভালো লাগতে পারে। ঠিক আছে, বা ভালো লাগতে পারে, কি বলবো, ভালো লাগবে। ঠিক আছে, এইবার এই গণিতের মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো আছে, মোটামুটি 6টা বৈশিষ্ট্য আছে। মোটামুটি 6টা বৈশিষ্ট্য আমরা পাবো। সেই 6টা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, একটু ব্যাখ্যা করে নিই, তারপরে আস্তে আস্তে আমরা এই গণিতের আজকে টোটাল ক্লাসটা হচ্ছে গণিতের কি কি বৈশিষ্ট্য আছে সেটার উপর ক্লাস। ওকে, এবার আস্তে আস্তে এরপর যে ক্লাসটা হবে, সেই সাইনগুলো আছে না, গণিতের করতে গেলে কিছু তো সাইন লাগবে বা চিহ্ন বা প্রতীক লাগবে, সেই প্রতীকগুলো নিয়ে কিছু ধারণা দেওয়ার পর আমরা মূল টপিকে আমরা চলে যাব পুরো। তারপর থেকে আমরা গণিত বা অঙ্কটাকে করতে শুরু করব। ঠিক আছে, আমার মনে হয়েছে যে গণিত করার আগে বা অঙ্ক করার আগে এই টপিকগুলো ছাত্রছাত্রীদের বলে দিলে অনেকটা সুবিধা হয়, অনেকটা তাদের পক্ষেও একটা বোঝার, বা তাদেরকে তুমি যেগুলো বোঝাবে তারা হয়তো কিছু ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, চলো, প্রথম টপিক হচ্ছে গণিত করতে গেলে একটা যে বৈশিষ্ট্য লাগবে বা বৈশিষ্ট্য থাকবেই সেখানে, সেটা হচ্ছে নিশ্চয়তা থাকবে। গণিতের মধ্যে একটা নিশ্চয়তার একটা টপিক, টোটালটা হচ্ছে 6টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে নিশ্চয়তা। নিশ্চয়তা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, নিশ্চয়তা, নিশ্চয়তা, চয়তা, যার ইংরাজিটা হচ্ছে সার্টেন, যার ইংরেজির কথাটা নাম হচ্ছে সার্টেন, আইএন। ওকে, সার্টেনটি। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়তা লেখা আছে তো, নিশ্চয় হচ্ছে সার্টেন, নিশ্চয়তা হচ্ছে সার্টেনটি। ওকে, সার্টেনটি। ওকে, দেখো, নিশ্চয়তা মানে কি? ধরো তুমি কোনো কাজ করছো, এবার তোমার মধ্যে তো কোনো নিশ্চয়তা থাকবে, করছো, করার পর মনে হবে ঠিক এই কাজটা হয়েছে আমার। যদি আমি অঙ্কের দিক দিয়ে বা বাংলার দিক দিয়ে যদি বলি, বা অঙ্কের দিক দিয়ে যদি আমি বলতে শুরু করি, এটা হচ্ছে ধরো তুমি একটা অঙ্ক করলে, অঙ্ক করার পর তোমার মনে হবে যে অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, এর মধ্যে তোমার একটা কনফিউজ তৈরি হবে। যখন তুমি তোমার এই কনফিউজটাকে দূর করার চেষ্টা করবে বা চেষ্টা করার প্রসেসটা খুঁজবে, তুমি কি করবে, অন্য একজন ছাত্রর কাছে গিয়ে বলবে যে হ্যাঁ রে, তুই 1 নম্বরের বা ক দাগের 2 নম্বরের কোশ্চেনের উত্তরটা কত এসছে। যদি সেই জায়গায় ধরো আমি এই যোগটা করছি, তোমার জায়গায় আমি যোগটা এরকম করতে চলেছি, ঠিক আছে, এই জায়গায় 2 আর 3 যে 5 হয় আমরা জানি, এবার কিভাবে 2 আর 3 5 হলো এটা আমরা পরে জানবো, যখন অঙ্কের ক্লাসে আমরা জানবো। কিন্তু তোমার যদি কনফিউজ থাকে 2 আর 3 5 হলো, তুমি যদি এটা কিন্তু অ্যাকচুয়ালি যারা ক্লাস 1 2 এ পড়ছে তাদের জন্য করছি। ঠিক আছে, আগেই বলে রাখি, যারা ক্লাস 1 2 এ পড়ছে বা প্রি প্রাইমারিতে পড়ছে তাদের জন্য এটা নিয়ে ব্যাখ্যা করছি। ঠিক আছে, ধরো সেই ছেলেটা বললো যে 5 আর 3 আমার 5 বেরিয়েছে, সে আদৌ কি সে 5 জানে? এবার সে যদি না জানে, তার মধ্যে কনফিউজ তৈরি হয়, যে বলবে হ্যাঁ রে, তোর 2 এর দাগের বা ক দাগের 2 নম্বর যেটা কোশ্চেনটা আছে বা প্রশ্ন আছে সে উত্তরটা কত বেরিয়েছে। সে যদি জানতে পারে যে আমার 2 এর দাগে ক দাগের 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমার 5 বেরিয়েছে, ওরও 5 বেরিয়েছে, বা সে যখন আরেকজনকে তৃতীয় জনকে জিজ্ঞাসা করবে, সেও যদি বলে আমার 5 বেরিয়েছে, তার মধ্যে কিন্তু একটা নিশ্চয়তা হলো যে হ্যাঁ, যে ওদের যেহেতু 5 বেরিয়েছে, তাহলে আমারও 5 বেরিয়েছে, তাহলে মনে হচ্ছে অঙ্কটা ঠিক হয়েছে আমার। যদি তার মধ্যে কনফিউজ থাকে, আর যদি তার মধ্যে যদি পুরো একদম কনফিডেন্স থাকে যে আমি ঠিক করেছি, করবে। তার মধ্যে এখান থেকে বোঝা যাচ্ছে যে গণিতের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে নিশ্চয়তা। সে নিশ্চয় ফিল করবে, ছাত্র অথবা ছাত্রী, সে নিশ্চয়তা ফিল করবে যে গণিতের মধ্যে একটা নিশ্চয়তা থাকবে। যে আমরা যখন বাংলা করতে যাই, একটা কোশ্চেন দিতে 2 এর দাগের বা 1 এর দাগের গ নম্বর প্রশ্ন বা রচনাধর্মী যখন প্রশ্ন করতে দেবে, সেখানে তুমি তোমার নিজের ভাষায় বা মুখস্থবিদ্যা চালাতে পারো, সেখানে তোমার সঙ্গে আমার লেখার কোনো পার্থক্য হবে, মিল থাকতেও পারে না থাকতেও পারে।
যদি তুমি মুখস্থ করে লেখো মিল থাকবে, যদি মুখস্থ না করে লেখো, তুমি তোমার জ্ঞান থেকে লেখো, তাহলে মিল থাকবে না। কিন্তু গণিতের ক্ষেত্রে একটা নিশ্চয়তা থাকবে যে তুমি সেই প্যাটার্নে করেছো, আমিও সেই প্যাটার্নে একই প্যাটার্নে করেছি। করার পরে আমার উত্তরটা, তোমার উত্তর যদি এই উত্তরটা হয়, আমার উত্তর যদি এই উত্তরটা বেরোয়, বা তার উত্তরটা যদি এই বেরোয়, তৃতীয় ব্যক্তির উত্তরটা এই বেরোয়, তাহলে একটা আমরা ফিল করতে পারি যে আমার অঙ্কটা হয়েছে। এই অঙ্কতে যদি আমার কাছে 2 দেওয়া থাকে বা যদি 1 দেওয়া থাকে, তাহলে একটা আমি পাবো, বা 2 দেওয়া থাকলে 2টা আমি পাবোই, অবশ্যই পাবো। নিশ্চয়তাটা তৈরি হবে। ঠিক আছে, এবার পরের যে পয়েন্টটা আছে বা ক্যারেক্টার বা বৈশিষ্ট্যটা আছে, ক্যারেক্টার বলছি, হ্যাঁ ক্যারেক্টার যেটা আছে সেটার নাম হচ্ছে, বা সেটা হচ্ছে সরলতা। সরলতা, ঠিক আছে, সেটা হচ্ছে 2 নম্বর যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সরলতা। সরলতা, যার ইংরেজি কথাটা হচ্ছে সিম্পলিসিটি। সিম্পলিসিটি, ওকে, সিম্পলিসিটি, যার ইংরেজি কথা হচ্ছে সিম্পলিসিটি। এবার সরলতা কেন? কারণ হচ্ছে ধরো সরলতা কেন বলছি, অঙ্কর মধ্যে সরলতা কেন থাকবে বা গণিতের মধ্যে সরলতা কেন থাকবে? সরলতা হচ্ছে তুমি প্রথম হচ্ছে একদম বেসিকটা জানতে হবে, তারপরে তুমি আজকে বেসিক বলতে সহজ জানবে, যে জিনিসটা সহজ, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে সেটা তুমি এগোবে। প্রথম যদি এরকম আমি বলি, প্রথমে তোমাকে দেয়া হলো যে তোমাকে শেখানো হবে একে চন্দ্র, তারপরে তোমাকে দেয়া হবে 2 পক্ষ বা 2টাকে শেখানো হবে, তারপরে তোমার দেখবে তুমি, তারপরে তুমি জানবে 3 জানবে, তারপরে তুমি 4 জানবে, তারপরে তুমি 5 জানবে। এরকম করার পর পর থেকেই তুমি দেখবে কোনটা বড় কোনটা ছোট এটাও জানবে, অথবা যোগ বিয়োগ, যোগ জানবে, তারপরে বিয়োগ জানবে, তারপরে গুণ জানবে, তারপরে ভাগ জানবে, তারপরে হাবিজাবি যে কোনো যেগুলো আছে, তুমি যেগুলো আছে সেগুলো তুমি পরপর জানবে। মানে প্রথমে তোমাকে সরল থেকে, মানে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাওয়া করাবে। এই সরলতা বা সিম্পলিসিটি কথার অর্থ হচ্ছে সহজ থেকে জটিলের, সহজ সহজ থেকে জটিলের দিকে তোমাকে নিয়ে যাবে বা নিয়ে যাওয়া হবে। সহজ টু জটিল, বা মানে ইজি টু হার্ড, কমপ্লেক্স, হ্যাঁ ইজি টু কমপ্লেক্স, বা যাই হোক, ঠিক আছে, মানে ইজি টু তখন কমপ্লেক্স, আর ইজি মানে বলছি দাঁড়াও, সিম্পল টু কমপ্লেক্স, এরকম নিয়ে যাওয়া হবে। ওকে, সহজ থেকে তোমাকে জটিলের দিকে নিয়ে যাওয়া হবে এই অঙ্কের মধ্যে। তুমি প্রথমে বেসিক জানবে, তারপরে আস্তে আস্তে জানবে, এরকম ভাবে তুমি এই গণিতের পরের যেটা বৈশিষ্ট্য যে সরলতা, প্রথমে তুমি নিশ্চয়তাটা জানলে, তারপর হচ্ছে সরলতা। সরলতা কি? সহজ থেকে তোমাকে জটিলের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন অঙ্ক করব দেখবে আস্তে আস্তে তোমার ধারণা পরিষ্কার হবে। আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার, যাতে তুমি সহজভাবে আরো বুঝতে পারবে, যাতে তোমার ভয় না থাকে। আর এরপরেও আরেকটা বলছি, যারা সাঁওতালি স্টুডেন্ট আছো, তারা অলরেডি সাঁওতালিতে একটা ইংলিশ ক্লাস চলছে, বা অন্য অন্য চ্যানেলে চলছে, সেটা হচ্ছে লার্ন উইথ সরেন স্যার বলে ইউটিউব চ্যানেল আছে, সেখানে চলছে। পারলে তুমি যদি সাঁওতালি টিচার, সাঁওতালি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি দেখতে পারো, ওখানে তোমার সুবিধা হবে, যেহেতু সাঁওতালি মাধ্যমে তুমি অভ্যস্ত বাড়িতে বলতে, সেখানে সাঁওতালিতে বলা হচ্ছে, তুমি সেটা তোমার তোমার পক্ষে সেটা আরো সহজ হবে। ঠিক আছে, যদি তোমার প্রয়োজন হয় তুমি দেখতে পারো। আর এখানে বাংলাতে ইংলিশটাও করাবো, ঠিক আছে, কোনো চাপ নিতে হবে না। তবে অঙ্কটা একটুখানি আগিয়ে দিই, তারপরে আমি ওটাকে ধরবো। ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম। যদি নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই, অঙ্ক করাতে করাতে দেখবে এই টপিকগুলো আমি আলোচনা করবো, তখন আরো দেখবে আরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এইবার পরের যেটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে, দাঁড়াও এই লেখাটা না একটু উপরে তুলে দিই, ঠিক আছে, নাহলে একটু নাহলে জায়গা পাবো না আমি, নাহলে আমি জায়গাটা পাবোই না। ছোট করে লিখছি কিন্তু এটা, গণিতের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, ঠিক আছে লিখে দিচ্ছি, ঠিক আছে, আবার ছোট করে। এটা হচ্ছে ম্যাথামেটিক্স অফ দ্য, না ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স অফ
ম্যাথামেটিক্স। এইখানে একটা বোঝার বিষয় আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। ম্যাথামেটিক্স, এখানে একটা ইংলিশের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? দেখো, আমরা গণিত মানে জানি ম্যাথামেটিক্স, বৈশিষ্ট্য মানে হচ্ছে ক্যারেক্টার, কিন্তু অফটা কোত্থেকে এলো? অফটা কি জন্য এলো? ক্যারেক্টার হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে, গণিত হচ্ছে ম্যাথামেটিক্স। আর এইবার ক্ষেত্রে বলি যে যেটা আমরা বাংলাতে পড়ছি কর্তা বা কর্তা আমি ভাত খাই, ওকে, কর্তা কর্ম ক্রিয়া এইভাবে চলে। বাংলাটা কর্তা কর্ম তারপর ক্রিয়া হয়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কর্তা থাকবে, তারপরে কর্ম থাকবে, তারপরে না, কর্তা ক্রিয়া তারপরে কর্ম হয়, ঠিক আছে, এই প্যাটার্নে চলে। আর এইখানে যেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে যেটা তোমার কাছে কর্তা হবে, এটা ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে কর্ম হবে। এখানে দেখো, গণিত হচ্ছে এখানে কর্তা, সেখানে সে কিন্তু অবজেক্ট হয়ে গেছে, এখানে ইংলিশের ক্ষেত্রে সে অবজেক্ট, বৈশিষ্ট্য এখানে কর্তা হয়ে গেছে। এবার অফটা কি জন্য এলো, এটা যদি যদি না বুঝতে পারো, ইংলিশ ক্লাসে হবে, তুমি বুঝতে আরো পড়ে যাবে। এই অফটা হচ্ছে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে গণিত, এটা কিন্তু গণিত এর লেখা, এর 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 জন্য এটা অফ হয়, বা রয়ের জন্য অফ ব্যবহার করতে হয়। এটা ইংলিশ ক্লাসে আমরা জানতে পারবো, যেহেতু এখানে লেখা আছে তাই একটু বলে দিলাম, ঠিক আছে? যাকে এইগুলোকে একটু উপরে তুলি। কি প্রথমে লিখেছিলাম নিশ্চয়তা, 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 যার ইংরেজি মানে হচ্ছে সার্টেনটি, সার্টেনটি। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সরলতা লিখেছিলাম, সরলতা, সরলতা, যার ইংরেজি নাম হচ্ছে সিম্পলিসিটি, বা ইংরেজি কথাটার অর্থ হচ্ছে সিম্পলিসিটি, অর্থ নয় মানেটা না, অর্থই সিম্পলিসিটি। ও দাঁড়াও, সিটি, ওকে। পরের যে টপিক বা পরের যে 3 নম্বর যে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রযোজ্যতা। প্রযোজ্যতা, সেটা হচ্ছে প্রযোজ্যতা, দাঁড়াও, প্রযোজ্যতা, ওকে, যার ইংরেজি কথার হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি তো কি ডবল আছে, ডবল পি আছে, অ্যাপ্লিকেবিলিটি, ওকে, অ্যাপ্লিকেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি তো লিখেছি, কেবিলিটি, হ্যাঁ অ্যাপ্লিকেবিলিটি লিখেছি, ঠিক আছে। দেখো, প্রযোজ্যতা, এখানে কি থাকবে, যে সেখানে থাকবে তুমি অ্যাপ্লিকেবিলিটি মানে অ্যাপ্লাই করবে, অ্যাকচুয়ালি মানে তুমি প্রয়োগ করবে। অঙ্কটা শিখে তুমি কি করবে? তুমি অঙ্কটা শিখছো বা গণিতটা শিখছো, তুমি তো কি জন্য শিখছো? অ্যাপ্লিকেবল, প্রযোজ্য, তার মানে প্রয়োগ তো করতে হবে তোমাকে। প্রয়োগ মানে প্রযোজ্যটা, মানে তোমাকে প্রয়োগ করতেই হবে, অ্যাপ্লাই করতেই হবে। এবার তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তোমার মধ্যে সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, যা তুমি সেই উত্তরটা জানো। ধরো তোমাকে বলা হলো তুমি 50 টাকা নিয়ে গেছো দোকানে, তোমাকে 50 টাকা নিয়ে গেছো, এইবার তোমার বিল হয়েছে 30 টাকা, তোমার বিল হয়েছে 30 টাকা, দোকানদার তোমাকে বিল দিয়ে দিয়েছে 30 টাকা। এবার তোমার কাছে কত টাকা পড়ে থাকবে? তোমার কাছে কত টাকা পড়ে থাকবে? এইবার তুমি যদি বিয়োগ করতে নাই জানো, তাহলে তোমার উত্তরটা বেরোবে না। তুমি যদি বিয়োগ করতে যদি নাই জানো, তাহলে উত্তরটা তুমি বার করতে পারবে না। এবার তুমি যদি বিয়োগ করতে জানো, তাহলে শর্ট তুমি উত্তরটা বার করে ফেলবে, বা তোমার মাথার মধ্যে সেটা চলে আসবে। ধরো তোমার কাছে 5 টাকা দিয়েছে, বাবা তোমাকে 5 টাকা দিয়েছে, সেখান থেকে তুমি 2 টাকা খরচ করে ফেলেছো। ধরো তোমার বাবা বা মা তোমাকে 5 টাকা দিয়েছে খাবার কেনার জন্য, বা ধরি না 10 টাকাই দিয়েছে, ঠিক আছে, এগুলো আমি মুছে দিচ্ছি, এত টাকা আমি লিখছি না। ধরো তোমাকে 10 টাকা দিয়েছে, ওখান থেকে তুমি 7 টাকা খরচ করে ফেলেছো। এবার 7 টাকা থেকে তোমার কাছে কত টাকা পড়ে থাকবে, তুমি যদি সেটাকে অ্যাপ্লাই করতে নাই পারো, তাহলে তুমি বুঝতে পারবে না।
তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার কিভাবে যে কি হলো সেটা আমি তোমাকে শেখাবো পরে। এখানে জিরো কি জন্য জিরো লেখা আছে, জিরো এখানে 3 কি করে হলো, এইটাই বাকি, এইটাই বাকি, এইটাই বাকি, সব কিছু জানতে পারবে। এই উপরটাকে কি বলা হয়, নিচেরটাকে কি বলা হয়, আর এইটা দাগের পর এইটাকে কি বলা হয়, সব তোমাকে বলে দেবো আস্তে আস্তে। তবে ওটা হচ্ছে অঙ্কের ক্লাসে যখন করাবো ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। তার আগে সেই জিরো ধারণা দিতে হবে, শূন্য ধারণা, এক কি জিনিস একটা না, এরকম ক্লাসগুলো চলবে। জিরোর জন্য বা শূন্যর জন্য একটা ক্লাস হবে, একের জন্য একটা ক্লাস হবে, দুইয়ের জন্য একটা ক্লাস হবে, এরকম করতে করতে 9 পর্যন্ত চলবে বা 10 পর্যন্ত চলবে। তারপর তোমাকে অঙ্কের ক্লাসের মূল ফরম্যাটে তোমাকে ফেলবো, ঠিক আছে। একের জন্য একটা ক্লাস, দুইয়ের জন্য একটা ক্লাস, তিনের জন্য একটা ক্লাস, চারের জন্য একটা ক্লাস, এইরকম করে আগে তোমাকে বুঝিয়ে দেবো জিনিসটা কি, তারপরে তোমাকে আমি অঙ্ক করাবো, ঠিক আছে। যেহেতু এখন গণিতের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার ক্লাসটা চলছে, তারপরে ওই গণিতের যে সাইনগুলো আছে বা প্রতীকগুলো আছে সেই সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেবো তোমাকে, বা বলে দেবো। তুমি যদি জেনে থাকো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যারা তোমার মতো যারা জানে না তাদেরকে তো জানাতে হবে। ধরে নিলাম তুমি তোমার বাবার কাছ থেকে বা দাদার বা দিদির কাছ থেকে বা মায়ের কাছ থেকে জেনেছো, কিন্তু এমনও ছেলে আছে বা পরিবারের ছেলেমেয়েরা আছে যারা এই সম্পর্কে তাদের বলে দেওয়ার কোনো লোকজন নেই। আছে স্কুলের টিচার আছে, তাছাড়াও যদি ধারণা যদি পরিষ্কার না থাকে এইভাবে করুন, কিন্তু একটা সময় তো তাদের কাছে পৌঁছবে, এটা দেবে সুবিধা হবে তাদের, সেই জন্য করছি, ঠিক আছে। প্রযোজ্যতা অ্যাকচুয়ালি বুঝতে পারলে তো, যে তুমি 10 টাকা নিয়ে গেছো, 7 টাকা তোমার বিল হয়েছে, তুমি 3 টাকা, এই জিনিসটা যদি তুমি না জানো তাহলে প্রয়োগ করবে কিভাবে, তাহলে তোমাকে তো বোকা বানিয়ে চলে যাবে না। দোকানদার তো তোমাকে ভুল করে তোমাকে 3 টাকার জায়গায় 2 টাকাও দিতে পারে, তুমি সেটাকে নিয়ে চলে আসবে পরে। এটা যদি তুমি ভুল টাকা নিয়ে চলে আসো, ধরো তুমি বললে যে মা 10 টাকা থেকে আমার 7 টাকা হয়েছে, আমাকে 2 টাকা ফেরত দিয়েছে, তোমার মা তো তোমাকে ছড়ির বাড়ি দিয়ে ঠেঙাবে একদম, যে তুই কি অঙ্ক করতে জানিস না, হিসাব করতে জানিস না, তোকে দোকানদার 7 টাকা বিল হয়েছে, তোকে 2 টাকা দিয়ে দিল, তুই নিয়ে চলে যাবি, যা 1 টাকা নিয়ে, এইভাবে বলবে তো তখন তোমার খারাপ লাগবে। যখন তোমার এইটা তো খারাপ লাগবে যে দোকান তোমাকে পাঠালো, তার সাথে আরো খারাপ লাগবে যখন তোমার মা তোমাকে বলবে অঙ্কটা হিসাব নিকাশ করতে শিখিসনি, যোগ বিয়োগ করতে জানিস না। তুমি যদি বড় হয়ে থাকো, এটা সত্যি খুব খারাপ লাগবে তোমার কাছে তখন। সে সূত্রে বলি গণিতের ওই যে বৈশিষ্ট্য ক্যারেক্টার বা প্রযোজ্যতা বা প্রয়োগ করতে হবে তোমাকে, এই আছে। প্রথমে দেখো নিশ্চয়তা হলো, তারপরে সরলতা আছে, তারপরে প্রযোজ্যতা। পরের যে টপিক বা পরের যে পয়েন্টটা আছে বা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যুক্তির পরিমাপ, ঠিক আছে। সেটা হচ্ছে যুক্তির পরিমাপ। পরে যেটা আছে সেটা হচ্ছে যুক্তির পরিমাপ, যার ইংরেজি কথা হচ্ছে লজিক অফ না মেজারমেন্ট অফ লজিক, না কি আছে এখানে মেজার অফ লজিক, যুক্তির পরিমাপ, হ্যাঁ হ্যাঁ যুক্তির পরিমাপ, মেজার অফ লজিক, ওকে, যা যুক্তির পরিমাপ, যুক্তির যুক্তির পরিমাপ, পরিমাপ, ওকে, যার ইংরেজি কথা হচ্ছে মেজার, পরিমাপ মানে মেজার, মেজার অফ লজিক, লজিক, ওকে। জায়গাটা কি পুরোবে 6টা? আমি যে হড়বড় করে লিখে দিচ্ছি, দাঁড়াও ওকে দেখে নিই তো, ছোট করে লিখতে হবে না, তোমাকে ছোট করে লিখলেও তুমি দেখতে পাবে, ঠিক আছে। আমি ছোট করেই লিখি, এটাকে ছোট করেই লিখি আমি। যুক্তির যুক্তির পরিমাপ, ঠিক আছে। দেখো পরিমাপ, ওকে, পরিমাপ, মেজার অফ লজিক, ওকে, ঠিক আছে। মেজার অফ লজিক এর ব্যাখ্যাটা কি, তুমি হচ্ছে দেখো যুক্তি থাকবে, অঙ্ক যখন করছো তুমি বা অঙ্কের পরিমাপ যখন করছো যুক্তি তো লাগবেই। ধরো তুমি কোনো কিছু করতে যাচ্ছ, তোমার মা তোমাকে বললো হ্যাঁ রে তুই এই জিনিসটা করছিস কেন,
তখন তুমি লজিক দেবে, বা ধরো তুমি এই লজিকটা দিলে, তুমি স্কুল চলছে কিন্তু তুমি স্কুলে গেলে না, তোমার টিচার তোমাকে ধরো তোমার টিচার তোমাকে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ রে তুই গতকাল সোমবারে তুই কেন স্কুলে আসোনি, বা তুমি কেন স্কুলে আসোনি, তুমি কি লজিক দেবে? হ্যাঁ স্যার আমার পেট ব্যথা করছিল, এটাও বলতে পারো। তোমার যদি এটা হয়ে থাকে, যদি জ্বর আসে, ম্যাডাম কালকে আমার জ্বর এসেছিল এই জন্য আমি আসিনি। কেন আসুনি? স্যার ম্যাডাম জ্বর হয়েছিল এই জন্য আসিনি। বা অথবা বলবে আমার কালকে আমি কুটুম বাড়ি গিয়েছিলাম এই জন্য আসিনি আমি, বা মামার বাড়ি গিয়েছিলাম এই জন্য আমি আসিনি। তুমি তো লজিক দেবেই, যুক্তির পরিমাণ একটা করবেই। এবার সেই সূত্রে যুক্তি তো দিলে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে কি হয়, অঙ্কের ক্ষেত্রে তুমি যখন যুক্তি দেবে তার অ্যাকচুয়ালি পরিমাপ করবে। অ্যাকচুয়ালি তোমার যুক্তির মানে এই ধরো এই 5 থেকে যে 3 বিয়োগ করার পর 2 হলো, এই 2 হলো, তুমি তো একটা যুক্তি দেবে যে তুমি 5 থেকে এই 2টাকে 3টাকে বিয়োগ করেছো, 1 2 3 4 5, এখানে 5 লেখা আছে, এই যে 2টাকে তুমি 3, হ্যাঁ 3 পর্যন্ত করেছো, এখানে 1 আর 2টা যেটা দুটো সংখ্যা পড়ে আছে, এর জন্য তো কিন্তু লজিক দেবেই একটা। ধরো 1 থেকে 3 পর্যন্ত তুমি 3টে সংখ্যা তুমি বিয়োগ করে দিয়েছো, বাকি সংখ্যা পড়ে রয়েছে 4 আর 5, এই 4 আর 5 এর দুটো সংখ্যা, এই জন্য তুমি 2 হয়েছে, তুমি একটা লজিক দেবে। লজিকের পরিমাপটা কি, তুমি 1 থেকে 3 পর্যন্ত 3টে সংখ্যাকে বিয়োগ করেছো, কারণ 5 থেকে 3টে সংখ্যা যদি আমি বিয়োগ করে রাখি, পড়ে থাকে কি 4 আর 5, 4 আর 5 কটা সংখ্যা, দুটো সংখ্যা, সেই সূত্রে দুটো এসছে, তুমি তো একটা লজিক দেবেই। যুক্তি লজিক দিচ্ছ যে 5টা সংখ্যা থেকে আমি 3টে সংখ্যা বাদ দিচ্ছি, বাকি পড়ে রয়েছে কটা, দুটো সংখ্যা, এটা একটা যুক্তি দিচ্ছ, বা 3টে থেকে আমি 5টা থেকে 3টে বাদ দিয়ে দিলাম, পড়ে রয়ে কটা, দুটো। অথবা তোমার কাছে এইরকম যদি ধরা হয় 3টে সিঙ্গাড়া, এটা সিঙ্গাড়া যাই হোক, সিঙ্গাড়া যদি নাই আঁকতে পারি, এরকম ভাবে এঁকে দিলাম আমি, এই 3টা থেকে 5টা থেকে তোমাকে 3টে বাদ দিয়ে দেওয়া হলো, পড়ে রয়েছে দুটো, তার জন্য তুমি 2 দিলে। তোমাকে তো একটা যুক্তি দিতে হবে, যুক্তি দিচ্ছ, তার মধ্যে এই পরিমাপ বা পরিমাণটাকে তুমি পরিমাপ করে দিচ্ছ। অ্যাকচুয়ালি পরিমাণ এখানে হচ্ছে, পরিমাপ মানে ধর পরিমাপ যদি করি এখানে, হ্যাঁ পরিমাপ যদি করি এখানে, ধরো তোমার মামার বাড়ি আর তোমার পিতার বাড়ি বা মাতার বাড়ি যাকে, তোমার মামার বাড়ি হচ্ছে 5 কিমি দূরে তোমার বাড়ি থেকে, ওকে 5 কিমি দূরে তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ি হচ্ছে 5, এইখানে যদি তোমার বাড়ি হয়, এখানে বাড়ি হচ্ছে তোমার 5 কিমি দূরে, আর এইখানে তোমার স্কুল, ধরে নিলাম এখানে তোমার স্কুল আছে যেটা হচ্ছে 2 কিলোমিটার। এবার তোমাকে বলা হলো যে তুমি মামার বাড়ি থেকে সরাসরি বাড়িতে না গিয়ে, এখানে হচ্ছে হোম, ঠিক আছে, এই টোটাল HOME হোম, তোমার বাড়ি হচ্ছে এইটা, টোটাল ডিস্টেন্স তোমাকে বলা হলো যে তোমার তাহলে তোমার বাড়ি থেকে মামার বাড়ি হচ্ছে 5 কিলোমিটার, আর তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে। এইবার তোমাকে ধরো তোমাকে বলা হয়েছে তুমি মামার বাড়িতে গেছো, এবার ডাইরেক্ট তোমাকে বলা হচ্ছে তুমি বাড়ি না গিয়ে তুমি স্কুলে যাও। এইবার তোমার টিচার জিজ্ঞাসা করলো যে মামার বাড়ি থেকে তোমার বাড়ির দূরত্বটা কত। এবার তুমি যদি এই পরিমাপটা যদি না জানো, তাহলে তুমি বলতে পারবে না। তাহলে বলতে গেলে তোমাকে কি করতে হবে, অঙ্কটাকে জানতে হবে, শিখতে হবে, যোগ বিয়োগ শিখতে হবে তোমাকে। এই সূত্রেই তোমাকে এই যুক্তির একটা পরিমাপ এই গণিতের মধ্যে তুমি পাবে। এই গণিতের মধ্যে তুমি যুক্তির পরিমাপটা কিন্তু তুমি পাবে, ওকে। যুক্তির মধ্যে তুমি কিন্তু পরিমাপ টোটাল, তাহলে তোমার যে এদিকে 5 আছে আর এদিকে হচ্ছে বাড়ি থেকে 2, টোটালটা হচ্ছে 5 আর 2 এ দাঁড়াও, 5 আর 2 এ যে 5 আর 2 এ যে টোটালটা যে 7 হয়, তুমি যদি এই কাউন্টটা যদি করতে না পারো, তাহলে তুমি কি বলতে পারবে যে 5 কিলোমিটার টোটাল আমি 5 কিলোমিটার সাইকেল চালিয়ে ম্যাডাম এখানে এসেছি, স্কুলে এসেছি, আমার একটু গরম করছে পাখাটা আমাকে চালিয়ে দিন, বলতেই পারো তুমি। বা ম্যাডাম আমার একটু জল খাবো, অনেক দূর থেকে সাইকেল চালিয়ে এসেছি মামার বাড়ি থেকে, সেই 5 কিলোমিটার থেকে ডাইরেক্ট বাড়ি থেকে আসিনি, বলতেই পারো। এটা যুক্তির পরিমাপ, তুমি যুক্তি দেবে তার পরিমাপ দেবে, গণিতের মধ্যে কিন্তু থাকবে এটা ভাই, ঠিক আছে। পরের টপিক, পরের টপিক বলছি পরের পয়েন্টটা, ঠিক আছে। যদি বুঝতে না পারো কোনো চাপ নেই ভাই,
আস্তে আস্তে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, গণিত করতে করতেই না এই টপিকগুলো নিয়ে যখন আলোচনা করব আলাদা প্যাটার্ন, সত্যি বলছি যে আমি যখন যোগ বিয়োগ পড়াবো না পুরো আলাদা, হয়তো তুমি এটা নাও জানো, ধরতে গেলে তুমি জানোই না, জানতে না এটা, মানে ওই প্যাটার্ন তুমি জানো যেভাবে অঙ্ক, এই যে 5 এরকম, এই যে 5 আর 3 করলুম, এটা যে 8 হলো, এই প্যাটার্নটা তুমি জানো। এর পরেও এটা ছাড়াও এইভাবে যোগ ছাড়াও অন্যভাবে যোগ করা যায়, সেটা তোমাকে শিখিয়ে দেবো। তোমাকে একটা অঙ্ক শেখাতে গেলে তোমাকে একটা যুক্তি দিতে হবে, যুক্তি দিলে তোমার মধ্যে দেখবে এ কেন হলো। যেমন আমি বললাম যে 5 আর 3, সেই গাঁট গোনা অভ্যাসটা ছাড়ো বল, গাঁট গোনা ওটাতে লাস্ট অপশান, যদি তুমি করতে না পারো তখন গাঁট গুনবে, তার আগেও তোমার মধ্যে কিছু একটা কোয়ালিটি থাকবে যে গাঁট গোনা ছাড়াও আমি অঙ্ক কিভাবে করব, ব্রেনটাকে কাজে লাগাতে হবে আমাদেরকে, সেগুলো শিখবো আমরা অঙ্কের ক্লাসে। আস্তে আস্তে আশা করি তোমার মধ্যে এই অঙ্কের ভীতি যেটা আছে না কেটে যাবে, কিছুটা ভরসা দিতে পারি তোমাকে। ঠিক আছে, ওকে। পরের যে টপিকটা বা পরের যে পয়েন্টটা আছে সেটা 5 নম্বর পয়েন্টটা হচ্ছে কি লেখা আছে, এটা হচ্ছে মৌলিকতা। ওকে, মৌলিকতা আছে, পরের পয়েন্টটা হচ্ছে মৌলিকতা। মৌলিকতা, মৌলিকতা, যার ইংরেজি নামটা হচ্ছে কি আছে, অরিজিনালিটি। ওকে, যার নামটা হচ্ছে অরিজিনালিটি, অরিজিনালিটি। ওকে, মৌলিকতা থাকবে। দাঁড়াও, জায়গাটা দেখতে পারবে তো পরের পয়েন্টটা লেখার, হ্যাঁ পরের পয়েন্টটা লেখার জন্য জায়গা আছে, স্পেস আছে, স্পেস আছে। ঠিক আছে, মৌলিকতা থাকবে। কিভাবে মৌলিকতা হচ্ছে, ধরো একটা মৌলিকতা তো থাকবেই, অঙ্ক করার ক্ষেত্রে একটা মৌলিকতা থাকবে। কি কি থাকবে, এই মৌলিকতার মধ্যে একটা কিছু একটা পার্ট আছে, বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে। দেখো অঙ্কের মধ্যে কি কি থাকবে, অঙ্কের মধ্যে সংখ্যা থাকবে, অঙ্কের মধ্যে প্রতীক থাকবে, অঙ্কের মধ্যে আবার আকার একার সব কিছু, আমার আকার একটা থাকবে। অঙ্কের মধ্যে এই যে বর্গকার বা আয়তকার, ত্রিভুজাকার, এইসব শঙ্কু ফঙ্কু যেগুলো আছে এইসব আকারের দিকে আছে। যখন আবার তুমি সাইন দেখতে পাবে, যোগ বিয়োগ গুণ ভাগ হেনা তেনা হাবি যাবে রুট ফুট সব কিছু আছে। ঠিক আছে, অনেক কিছু পাবে, স্কোয়ার পাবে, এইগুলো সব কিছুই তো পাবে। স্কোয়ারের দেখবে আকারও আছে, আবার স্কোয়ার আবার সাইন দিয়েও স্কোয়ারটাকে বোঝানো যায়। কিউবের আকারও আছে, আবার কিউবটাকে সাইন দিয়েও বোঝানো যায়। ঠিক আছে, এইভাবে যা ত্রিভুজের আকার আছে, ত্রিভুজটাকে কি সাইন, ত্রিভুজের সাইন, ত্রিভুজ একটা আকার আছে। ঠিক আছে, তাকে সেটা বলছি না। অঙ্ক করতে গেলে সংখ্যা লাগবে, মৌলিকতা সংখ্যা লাগবে, তোমার আকার লাগবে, তোমার সাইন লাগবে বা প্রতীক লাগবে। এইগুলোই দিয়ে কি হয় যে কি আছে এটা, এইগুলো সম্পর্কে তোমার ওই গণিতের বৈশিষ্ট্য, মানে মৌলিকতা মানে কি, যে আকার সংখ্যা প্রতীক যেগুলো আছে এইগুলো সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে, এই মৌলিক একটা ধারণা তৈরি হবে যে গণিতের বৈশিষ্ট্য, গণিতের জন্য তোমার একটা যে আকার আছে সংখ্যা আছে এগুলো সম্পর্কে তোমার একটা মৌলিক ধারণা সৃষ্টি হবে। ঠিক আছে, আকার সংখ্যা এগুলো সম্পর্কে তোমার একটা মৌলিক ধারণা, অঙ্ক করতে করতে, অঙ্ক তুমি যখন করছো, এক কোনটাকে বলে, দুই কোনটাকে বলে, তিন কোনটাকে বলে, আবার এইটা যে যোগ, দাঁড়াও, ধরো এইটা যে এক বলা হয়, এটাকে দুই বলা হয়, এটাকে তিন, এটাকে চার, এটাকে পাঁচ, ছয়, এটাকে সাত, এখানে আট, এরকম। বা যদি বাংলায় করি, এই এক, দাঁড়াও লিখছেন, দাঁড়াও, বাংলায় যদি করি আমি, বাংলার দিকে এক, এটাকে বলা হয় কি, দুইটাকে এইভাবে লেখেন, দুই, তিন, চার, এই পাঁচ, এই ছয়, এগুলো সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে, মৌলিক ধারণা তৈরি হবে অঙ্ক করতে গেলে। আবার কি হবে, এইটাকে যোগ বলা হয় বা প্লাস বলা হয়, একে মাইনাস বলা হয় বা বিয়োগ বলা হয়, এটাকে ইনটু বলা হয় বা মাল্টিপল করতে হয় বা গুণ বলা হয় এটাকে, আর এটাকে ডিভিশন বা ভাগ বলা হয় এইগুলো সম্পর্কে, এটাকে রুট ওভার বলা হয় বা রুট বলা হয়, একে বর্গ বলা হয় এগুলোকে। আবার কি বলে, স্কোয়ারটাই বর্গ। ঠিক আছে, ওই যাচ্ছে না এখন, দাঁড়াও, আর কি 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 সাইন ফাইন কি সব আছে, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট,
এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে থার্ড ব্র্যাকেট, লঘু গুরু এসব আর কি সব আছে, তারা বাংলায় আছে এখন ভুলে গেছি। ঠিক আছে, অঙ্ক করাতে করাতে সব পেয়ে যাবো আমরা। এগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। এটাকে 1 বলা হয়, এটাকে 2 বলা হয়, এটা 3 4 5 6, এগুলো সম্পর্কে একটা মৌলিক ধারণা তৈরি হবে আমাদের। এটাকে যোগ বলা হয়, এটাকে বিয়োগ, এটা গুণ ভাগ, এগুলো হয়, এগুলো সম্পর্কে আমার মৌলিক ধারণা হবে। আবার এটাকে আয়তক্ষেত্র বলা হয়, এটাকে আবার বর্গক্ষেত্র বলা হয়, এটাকে আবার ট্রাপিজিয়াম কিরকম হাঁপাইজাবি আছে, তারপরে এটাকে ত্রিভুজ বলা হয়। এই যে আকার ইকার গুলো আছে, শঙ্কু আছে, এইদিকে শঙ্কু এইভাবে আছে, শঙ্কু এইভাবে করা হয়, এই রকম ভাবে শঙ্কু থাকবে, এগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। অঙ্ক করতে গেলে মানে মৌলিক একটা ধারণা আমার তৈরি হয়ে যাবে। এবার এগুলোকে আমি যখন অ্যাপ্লাই করব তখন আমার যুক্তি ফুক্তি দিয়ে হেনা তেনা দিয়ে ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশন করে আমি কি করব, একটা আমার মধ্যে একটা গণিত সম্পর্কে ভীতিটা দূর হবে। আমি অঙ্কটাকে যেমন খুশি, যেমন টিচার দেবে আমি সেটাকে করে দিয়ে চলে আসতে পারবো। কি হয়, এবার এগুলো সম্পর্কে তোমার যদি ধারণা যদি না থাকে তুমি করতে পারবে না, তাই না? অঙ্কটাকে করতে পারবে, এই জন্য অরিজিনালিটি বা মৌলিকতা একটা থাকবেই। এই এই 1 2 3 4 এগুলো সম্পর্কে তুমি জানবে, জেনে তোমার একটা পুরো টোটাল কনসেপ্টটার মৌলিক ধারণা তোমার তৈরি হয়ে যাবে। এবার কি হয়েছে, লাস্টের বেলায় কি হয়েছে, লাস্টের বেলায় একটা টপিক বা পয়েন্টে আছে যেটা হচ্ছে নির্ভুলতা, বা যাকে বলা হয় কি লেখেছে, বা অ্যাকিউরেসি। ওকে, যার ইংরেজি কথাটা হচ্ছে অ্যাকিউরেসি। লাস্ট যেটা এর বৈশিষ্ট্য সেটা হচ্ছে নির্ভুলতা, নির্ভুলতা, ভুলতা। ওকে, যার কথা হচ্ছে অ্যাকিউরেসি, এ ডাবল সিসি আছে নাকি, অ্যাকিউরেসি। ওকে ওকে, এই অ্যাকিউরেসিটা সৃষ্টি হবে তোমার, অ্যাকিউরেসি হবে, দাঁড়াও সি ওয়াই আছে, ঠিক আছে, অ্যাকিউরেসি, তোমার অ্যাকিউরেসি মানে নির্ভুলতা। এবার তুমি যদি ওই কোনটাকে যোগ বলা হয় কোনটাকে বিয়োগ সংখ্যা সম্পর্কে তোমার ধারণা যখন হয়ে যাবে তোমার মধ্যে কি, এই যে তারপরে তোমার যদি বলে 2 আর 4 এ যদি যোগ করি 6 হয়, অথবা 2 বা 7 আর 5 এ কি হয়, টোটাল টার্ম 7 আর 5 হচ্ছে 11 হয়, 11ই তো, 3 হ্যাঁ না 12 হয়, তুমি জানতে পারবে 7 আর 5 যে 12 হলে তুমি জানতে পারবে। ঠিক আছে, আবার এইটা তুমি যদি বিয়োগটা যদি নাই বিয়োগ যদি, তো এগুলো সম্পর্কে তুমি জানতে পারবে। নির্ভুলতা একটা, তুমি যখন ওই মৌলিকতা অরিজিনালিটি সব জানতে পারে, কোনটা সংখ্যাগুলো জানতে পারে, আকার একার কি জিনিস, যোগ বিয়োগ কি জিনিস, এইগুলো সম্পর্কে তুমি ডিটেইলে সব কিছু জানলে শেষবেলা তোমার কি হচ্ছে, নির্ভুলতা তোমার হবেই। এবার তার মধ্যে তুমি ভুলও করতে পারো, যদি ভুল হয় পুরো টোটাল অঙ্কটাই পুরো কাটা যাবে, তোমার পুরো টোটাল কনসেপ্টটাই তো কাটা যাবে না। তুমি যদি সবকিছু যদি নাই জানো, এগুলো মানে অ্যাকচুয়ালি কি তুমি এতকাল কি করেছো, স্কুলে যে ফার্স্ট আমার কাল থেকে যদি বলে আমাকে প্রথমে গিয়ে যোগ বিয়োগ শিখিয়ে দিয়েছে, কোনটা 1 2 3 4 চেনার পর আমাকে যোগ বিয়োগ শিখিয়ে দিয়েছে, এই সব করতে। কিন্তু এইগুলো আমাকে বলা হয়নি যে নিশ্চয়তা একটা থাকবেই তোমার মধ্যে, একটা সরলতা থাকবে। তো অঙ্ক করতে গেলে তোমাকে প্রযোজ্যতা অ্যাপ্লাই তো করতে হবে, তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই মানে কি, তুমি খাতায় অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই কোথায় করছো, আমাকে অ্যাপ্লাই এমনিতে তো আমি করছি, পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় একদম এইসব বসিয়ে দিয়েছে, তখন আমাকে করতে হচ্ছে, তা আমি একটা অ্যাকচুয়ালি আমি তো অ্যাপ্লাই করছি। তারপরে একটা যুক্তির পরিমাপ দিলাম, যদি ভুল হয়েছে কেন ভুল হয়েছে, স্যার ম্যাডাম এটা আমার ঠিক হয়েছে, এইভাবে আমি যুক্তি একটা দিতে পারি আমি। আবার কি মৌলিকতা, ওই যে সংখ্যা ফংখ্যা সম্পর্কে আমি একটা ধারণা তৈরি হয়ে গেছে, তারপর কি হয়ে গেছে, আমি একটা আমি ব্যাখ্যা দিতে পারবো, বিশ্লেষণ করতেই পারবো এই যে যুক্তির পরিমাপ দিয়ে আমি। ঠিক আছে, মৌলিকতা থাকলে এটা সব আমি যুক্তি ভুক্তি দিতে পারবো। তারপরে শেষ বেলায় কি হচ্ছে, আমি অঙ্কটা ভুল করছি না করেছি, আমার মধ্যে একটা কি বলবো ধারণা তৈরি হয়ে গেল যে আমি যদি ভুলটা করি তাহলে ভুলটা আমাকে শুধরে নিতে হবে, আর যদি সঠিক করি তাহলে মধ্যে আমি জানবো যে আমি তাহলে আমি পেরেছি অঙ্কটাকে করতে। ঠিক আছে, আর গণিতের বৈশিষ্ট্য এইভাবে আমরা যদি জানি, যদি জানি না আদৌ তুমি বুঝতে পারলে কিনা আমি বলতে পারছি না, যেহেতু আমি ফিডব্যাকটা পাচ্ছি না। তবে অফলাইন ক্লাস হলে আমি ফিডব্যাকটা পেয়ে যেতাম সঙ্গে সঙ্গে। তবু আমি আমার মতো চেষ্টা করলাম, যদি তোমার যদি মনে হয় যে তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে ভাই বস, ঠিক আছে। আর যদি বুঝতে না পারো
কোনো চাপ নেই। অঙ্ক করাতে করাতে এই টপিকগুলো তো আমি পড়াবোই, বোঝাবোই, যে বুঝতে পারবে অটোমেটিকলি। দেখবে নিশ্চয়তা হলো, একটা সরলতাও তুমি সৃষ্টি হলে, প্রযোজ্যতাও থাকবে, যুক্তির পরিমাপ থাকবে, মৌলিকতা তো থাকবে, নির্ভরতার চেষ্টার সময় যখন তোমার যখন উত্তরটা বেরিয়ে যাবে নির্ভরভাবে তুমি জানতেই পারবে। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, আর যদি একটু সময় টাইম লাগবে ভাই, টাইম আমার লাগবে, টাইম আমি আস্তে আস্তে কমেন্ট যদি তোমার বলতে হবে না এরপরে এইটা করাও এইটা করাও, কোনো কিছু বলতে হবে না, আমি রিদিম নিয়ে আমার মতো আমি করে যাব, দেখবে তোমার কভার সব কিছু হয়ে যাবে। তবে একটু টাইম লাগবে, সময় লাগবে, ওটাই বলছি। হ্যাঁ, আর একটা বিষয় যেটা বললাম, যে বলবো যেটা ইংলিশ তোমাদের মধ্যে যদি সমস্যা থেকে থাকে, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের ইংলিশটা একটু জটিল লাগতেই পারে বা লাগে, কোনো চাপ নেই, আমি আছি, ঘুরিয়ে দেবো, পুরো ভেঙে ভেঙে ডিটেলে করিয়ে দেবো তোমাকে। দেখবে তোমার ভবিষ্যতে কোনো জায়গায় গিয়ে তোমাকে নিজের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না যে আমি ইংলিশটা পারি না। আমি এইটুকুন ভরসা দিতে পারি যে তোমার মধ্যে এই ক্ষোভটা থাকবে না যে ভবিষ্যতে তুমি ইংরেজিটা শিখতে পারোনি, বা ইংরেজির জন্য তোমার কোনো জায়গায় গিয়ে কোনো কিছুতে তুমি আটকেছো। শিখিয়ে দেবো, এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়, ব্যাস তুমি সেটাকে অ্যাপ্লাই করবে, দেখবে অটোমেটিকলি তুমি ওই ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করেছো, অঙ্কটাতে আয়ত্ত করছো, আর বাংলাতে তুমি জানোই। আর যদি নাও জানেন তাতেও কোনো চাপ নেই, ওটাতেও করিয়ে দেবো, কীভাবে পড়তে হয়, কীভাবে সলভ করতে হয়। ঠিক আছে, বেশি কথা বাড়াচ্ছি না, আর সরাসরি যখন অঙ্ক করব দেখবে মজা লাগবে। ঠিক আছে, তুমি যখন করতে পারবে সত্যি আমার খুব মজা লাগবে, কারণ আমি জেনেছি, অ্যাপ্লাই করেছি, আমার ছাত্রছাত্রী যারা অফলাইনে যারা ছিল প্রায় 34 জন ছিল, তারপরে আরেকটা জায়গায় 15 জন, এরকম টোটালটা মিলে 46-45 জন এরকম ছিল। ঠিক আছে, ওদেরকে পড়িয়ে আমি যেটুকুন আয়ত্ত করেছি, আমার এক্সপিরিয়েন্স যতটা হয়েছে, আমার তখন মনে হয়েছিল যে আমার সবার সাথে শেয়ার করা দরকার। আমি যেহেতু অ্যাকচুয়ালি পরবর্তীকালে টিচার যদি হতেই চলেছি বা হব, তাহলে আমি কেন সবার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি। ঠিক আছে, আর দেখা হবে নেক্সট ক্লাসে। তবে সেটা হচ্ছে সাইনের প্রতীক, যে চিহ্নগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো বা বলে দেবো। তুমি জানো, আমি জানি তুমি জানো সবগুলোকে, তবুও বলে দেবো আমি। তুমি সেই চিহ্ন বা প্রতীক সম্পর্কে তোমার ধারণা অলরেডি আছে, তবুও আমি বলে দেবো, আমার মনে হয় বলে দেওয়া জরুরি, বলে দেবো। ঠিক আছে, তারপরে আমি অঙ্কের ক্লাসগুলোকে চালু করবো। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, মজায় থাকো, এনজয় করো ক্লাসটাকে। ঠিক আছে, বেশি কিছু বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট যেটা পরবর্তী ক্লাসে। ঠিক আছে, টাটা, ভালো থাকো।